আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেল্টার গ্লোবাল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছো, এই ক্লাস দেখছো, সবাই পাঞ্জেরি গাইড এবং আমাদের বাংলা বোর্ড বই আগে যেটা পেয়েছো, হ্যাঁ, বাংলা বোর্ড বই এবং পাঞ্জেরি গাইডটি নিয়ে সামনে বসে যাও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছি প্রথমে পূর্ণাশা তালুকদার এসেছো। হ্যাঁ, এরপরে আমি দেখতে পাচ্ছি তাসফিয়া এসেছো। ভেরি গুড, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রোদেলা এসেছো, রোদেলা লাইভে এসেছো। তারপরে এসেছো হুসাইন। হ্যাঁ, তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলো। গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারপরে আমরা তোমরা তো দেখতে পেয়েছো আজকে কিসের উপর ক্লাস হবে। তো প্রথমে আমরা শুরু করি আহ, পাঞ্জেরি গাইডের 68 পৃষ্ঠার 7 নাম্বার, এটা দিয়ে শুরু করি। এটা কিন্তু আমাদের স্মরণীয় যারা চিরদিন, এই গল্পের শেষ প্রশ্নটি কিন্তু স্মরণীয় যারা চিরদিন গল্পের শেষ প্রশ্নটি হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। তোমরা বইতে দেখতে পাবে যে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আমরা পড়ালেখা করেছি, কিন্তু এই যে স্মরণীয় যারা চিরদিন, এই গল্পে কিন্তু আমরা শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে পড়েছি। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপরে 14ই ডিসেম্বর কি নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাসা থেকে নিয়ে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এই অর্থাৎ যখন বিজয়ের চূড়ান্ত মুহূর্ত, আমাদের 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছি, তার ঠিক আগ মুহূর্তে পাকিস্তানিরা একটা ভিন্ন রকম পরিকল্পনা করে। তারা আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য, জাতিকে মেধাশূন্য করার জন্য, তারা আমাদের দেশের বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের বাসা থেকে ধরে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। কারণ কেন হত্যা করে? কারণ এই সমস্ত বুদ্ধিজীবীরা, এই সমস্ত গুণী মানুষেরা আমাদের দেশবাসীকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সমৃদ্ধশালী হয়ে ওঠার জন্য সাহায্য করতে পারে। এটা এই সমস্ত হানাদাররা, রাজাকার, আলবদররা জানতো। তো তারা যাতে আমরা যাতে উন্নতি করতে না পারি, পিছায় যাই, এজন্য আমাদের মানে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। তো ঠিক আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসের ভিতরে। এখন প্রথমে পাঞ্জেরি গাইডের 68 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। তোমরা 68 নম্বর পৃষ্ঠায় চলে যাও। তাহলে কি তোর মার বলো, এখন দরকার কি? তো উঠে বলেন। তো আমরা তাহলে পড়া শুরু করি। দেখো, পাঞ্জেরি গাইডের 68 পৃষ্ঠার এখানে 7 নম্বর প্রশ্নের কথা বললাম। এই যে দেখো, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। রাজউক কলেজের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা প্রায় এসে থাকে এবং এটা খুব সহজ প্রশ্ন। তোমরা একটু মানে একবার পড়লেই দেখবে এটা তুমি মনে করতে পারবা। তোমরা নিজেরা পড়ো, দেখো খুব সহজ জিনিস, সহজ কোশ্চেন। কারণ এটাই আমরা এতদিন পড়ে আসতেছি এই স্মরণীয় যা চিরদিন গল্পে। স্মরণীয় কারা? যারা আমাদের দেশের এই সমস্ত বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, যারা 14ই ডিসেম্বর মৃত্যুবরণ, হত্যার শিকার হয়েছেন, তারাই কিন্তু বরেণ্য মান্য। তো আমরা একটু পড়ি। দেখো, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। এখানে তোমার আসতে পারে রাজুকের ভর্তি পরীক্ষায় যে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখো। যদি এতটুকু লিখে দিতে পারো, তাও তুমি এখানে 5 মার্ক থাকলে 5 পেতে পারো, যদি বানান টানান ভুল না হয়, সেন্টেন্স কারেক্ট হয়। তাহলে আমরা দেখি যে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপর চালায় নির্মম নির্যাতন, তারপর নারকীয় হত্যাযজ্ঞ। এদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। পরিকল্পিতভাবে
জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের সব বরেণ্য ব্যক্তিদের বাসা ও কর্মস্থল থেকে রাতের অন্ধকারে চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা রায়ের বাজারে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাহলে এই অংশটুকু তোমাদেরকে আমি 1 মিনিট বা 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একবার পড়ে স্যারকে একটু বলো তো, ইয়েস লিখে জানাও যে হ্যাঁ তোমরা বুঝে ফেলছো। আমি তোমাদের 1.5 মিনিট বা 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা পড়ে আমাকে ইয়েস জানাও। ঠিক আছে, আই এম ওয়েটিং। হ্যাঁ, তোমরা পড়ার পরে ইয়েস বলে জানাও। তো ঠিক আছে, তাহলে আমরা নুসাফা লিখেছো ইয়েস স্যার, পড়া শেষ, ভেরি গুড। তাহলে হ্যাঁ, আমাদের তাওসিফ লিখেছে ইয়েস। তোমরা কি এটা বুঝতে পেরেছো? অনেক সহজ না? এটা অনেক সহজ, সেজন্য হ্যাঁ সবাই লিখেছো ইয়েস। আমি দেখতে পাচ্ছি আহনাফ লিখেছো। তো এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। এই শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে যে অনুভূতিটা, এটা কিন্তু আজকে পরীক্ষা হবে। এটা আজকে পরীক্ষা হবে। আর আজকের ইংরেজি আর্টিকেলের উপরে পরীক্ষা হবে। কিন্তু ইংরেজি আর্টিকেল গতকাল পড়িয়েছিলাম, আজকেও একটু দেখবো আর্টিকেল দেখে, আজকে একটু ফাইনাল পড়ালেখা করে আজকে আর্টিকেলের উপর পরীক্ষা হবে। আর্টিকেলের সাথে প্রিপোজিশনও পরীক্ষা হবে। আচ্ছা, প্রিপোজিশন আজকে দরকার নেই, আজকে আর্টিকেল হোক আর বাংলা হবে। বাংলা এবং ইংরেজি দুটোই পরীক্ষা হবে আজকে। এই যে শহীদ বুদ্ধিজীবীর সম্পর্কে তোমার অনুভূতি লিখি, আমার অনুভূতি লিখি, এইটা পরীক্ষা হবে। আর আর্টিকেল সম্পর্কে আর্টিকেল থেকে পরীক্ষা হবে। এবার আসো আমাদের পাঞ্জেরি গাইডের 70 পৃষ্ঠায় আসো, 70 পৃষ্ঠায়, 70 পৃষ্ঠার শেষের দিকে আসো। 70 পৃষ্ঠা দেখো, প্রশ্নের ধরন পেয়েছো? 70 পৃষ্ঠা পাঞ্জেরি গাইড, 70 পৃষ্ঠা আমি যেখানে দেখতেছি দেখো, এই যে প্রশ্নের ধরন 5 থেকে 10, ব্যাকরণ সম্পর্কিত প্রশ্ন উত্তর। হ্যাঁ, এখানে দেখো ধরন 5, যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তো তোমরা এগুলো খুব ভালোভাবে পারবে আমি জানি। এখানে দেখো লেখা আছে করিতে। করিতে এটা সাধুরূপ, এর চলিত রূপ হবে করতে। পারিয়াছে, এর চলিত রূপ কি হবে? পারছে। থাকিতেন, এর চলিত রূপ হবে থাকতেন। ঝাঁপাইয়া, এর চলিত রূপ কি হবে? ঝাঁপিয়ে। নামাইয়াছে, নামিয়েছে, নামিয়েছে। করিয়াছে, করেছে। চালাইয়া, চালিয়ে, চালাইয়া, চালিয়ে। এই দেখো এখানে উত্তর লেখা আছে যে করিতে
এটা হচ্ছে মূল শব্দ, এটা সাধুরূপ করিতে করতে। এরপরে দেখো পারিয়াছে পেরেছে, থাকিতেন থাকতেন, ঝাঁপাইয়া ঝাঁপিয়ে, নামাইয়াছে নামিয়েছে, করিয়াছে করেছে, চালাইয়া চালিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সাধুরূপ এবং চলিত রূপ এটা এখানে কি হবে। তারপরে এর পরের পৃষ্ঠায় যাও, 71 নম্বর পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে অথবা। খুঁজে পেয়েছো তোমরা সবাই? লাইক দাও তাহলে, খুঁজে পেলে লাইক দাও। মাইশা এসেছে, ভেরি গুড। দেখো আমরা এখন পাঞ্জেরি গাইডে 71 নম্বর পৃষ্ঠা পড়বো। 71 নম্বর পৃষ্ঠার এই যে অথবা, এটা দেখো, ভেরি গুড, তোমরা লাইক দিয়েছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই। দেখো এখন 71 নম্বর পৃষ্ঠায় এখানে লেখা আছে অথবা নিচের অতীত কালবাচক ক্রিয়াপদগুলোর যে কোনো 5টি বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখো। এখানে আছে ঘুমাতো, এগুলো সব অতীতবাচক, অতীত ক্রিয়ার শব্দ। ঘুমাতো, রাঙাতো, থাকতো, ছিল, হচ্ছিল, ডাকতো, লাগিয়েছিল ইত্যাদি। এই আমরা পাঞ্জেরি গাইডে 71 নম্বর পৃষ্ঠা পড়ছি। যারা পয়ে জয়েন করছো, মুরাদ, তোমার স্বামী, বাংলা ভাষণ স্বামী, তুমি যেটা দেখছো, আমরা পাঞ্জেরি গাইডের 71 নম্বর পৃষ্ঠা পড়ছি। দেখো এখানে যে এই যে অতীতকালবাচক শব্দ রয়েছে, এখানে অতীতকালবাচক শব্দগুলোকে আমরা বর্তমান কালবাচক শব্দ পরিণত করব। এগুলো তোমাদের কাছে খুব সহজ, তারপরও আমি একটু দেখাই দিচ্ছি। দেখো ঘুমাতো, ঘুমায়, বর্তমানে হচ্ছে ঘুমায়। রাঙাতো, রাঙায়। ডাকতো, থাকতো, থাকে। ছিল, আছে। হচ্ছিল, হচ্ছে। ডাকতো, ডাকে। লাগিয়েছিল, লাগায়। এগুলো সব বর্তমান কালবাচক শব্দ, আর এগুলো অতীত কালবাচক শব্দ। একবার পড়লেই তোমরা পেরে যাবে। এবার দেখো 6 নাম্বার ধরন 6, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। আমরা এর আগেও কিন্তু করেছিলাম, ক্লাস যখন চলছিল তখন কিন্তু আমরা করেছিলাম প্রশ্ন তৈরিকরণ। এগুলো ইংলিশ WH কোশ্চেনের মতো, তাই না? তো তোমরা পারবে এটা করতে, এজন্য এটা আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি না। এটা আমরা পরের কোশ্চেনে চলে যাই, যুক্তবর্ণে চলে যাই। দেখো 7 নম্বর কোশ্চেন, নিচে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। এটা তোমরা সবই পারো, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে কি আছে, কয়ে, এখানে ক্ষিয় আছে, কয়ে মধ্যাহ্ন স। দেখো এই যে ক্ষিয় আছে, ক প্লাস মধ্যাহ্ন স। তারপর আছে দন্ত শয় বয়, দন্ত স প্লাস ব। তারপরে কয় র ফলা, ক প্লাস র ফলা। দেখতে পাচ্ছ ক প্লাস র ফলা কেমন করে লিখেছে? এই যে র ফলাটা দিয়ে কিন্তু পাশে লিখে দিয়েছে, এই যে র ফলাটা এখানে দিয়ে কিন্তু পাশে লিখে দিয়েছে র ফলা, এভাবে লিখতে হবে কিন্তু। তারপরে দেখো মধ্যাহ্নয় ডয়, মধ্যাহ্ন প্লাস ড। দেখতে পেয়েছো? এখন এই যে আমরা সবার শিক্ষা গ্রহণ করা উচিত, এই দেখো এখানে শিক্ষা, এর নিচে দাগ দেওয়া আছে। এগুলো কিন্তু 18 সালে এসেছে প্রশ্ন, খেয়াল করো। তারপরে দন্তস্বয় বয়, দন্তস্বয় প্লাস ব, মায়ের হাতের রান্না খুব স্বাদ। তারপর র ফলা, কয় র ফলা, দেখো সেবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, আক্রান্ত, কয় র ফলা আকার, আক্রান্ত। দেখতে পেয়েছো? হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সুবাদ যোগ দিয়েছে। সুবাদ, তুমি তারপরে তোমরা পাঞ্জেরি গাইডের 71 নম্বর পেজের লাস্টে চলে যাও। পাঞ্জেরি গাইডের 71 নম্বর পেজের লাস্টে, হ্যাঁ, এখানে আমার আঙ্গুল দেখো, যে যুক্তবর্ণের এখানে সেবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, কয় র ফলা এখানে। তারপরে মধ্যাহ্নয় ডয়, পাষণ্ডের মতো আচরণ করো না, পাষণ্ডের মতো আচরণ করো না। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, দয় ধয়, দ প্লাস ধ, বুদ্ধিজীবীরা আমাদের অহংকার। খেয়াল করেছো? বুদ্ধিজীবীরা, দয় ধয়। তারপর দন্তান্নয় নয়, উন্নত, উন্নত জীবনের জন্য আমাদের লেখাপড়া করতে হবে। দন্তস্বয় তয়, দন্তস্বয় প্লাস ত, বাজারে চালু, বাজারে চাল খুব সস্তা, বাজারে চাল খুব সস্তা। তাহলে আমরা যুক্তবর্ণ এভাবে লিখব। এই যুক্তবর্ণটাও আজকে কিন্তু পরীক্ষায় থাকতে পারে। আজকের বাংলা এবং ইংরেজি দুটোই পরীক্ষা হবে।
তো বাংলা পরীক্ষা হবে আগে যেটা পড়িয়েছে ওইটা আর যুক্তবর্ণ। তাহলে দেখো 8 নম্বর প্রশ্নে কি আছে। 8 নম্বর প্রশ্নের নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো। এই যে বিরাম চিহ্ন আমাদের মূল বইয়ে যে পড়িয়েছি ওখান থেকে বিরাম চিহ্ন আসতে পারে, তো এখানে যে বিরাম চিহ্নটা আসে এটা আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের। দেখো 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। এখানে কিন্তু কোনো দাড়ি টাড়ি এখানে দেওয়া নেই, মানে এর নিচে তোমাকে উত্তর করতে হবে, সেখানে থাকবে 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিস আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। এখন এখানে দেখো কোথাও বিরাম চিহ্ন নেই, তোমাকে বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা একটু বিরাম চিহ্ন বসাই। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও, এখানে দাড়ি। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে, এখানে দেখো দাড়ি। তারপরে হত্যা করে বহু সাংবাদিককে, এখানে দাড়ি। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ, এই যে দৈনিক সংবাদিত পত্রিকার নাম, একটা নাম, সেখানে এটা ইনভার্টেড কমার ভিতরে, এইটা যাচাই করার জন্য মূলত এখানে কিন্তু এই বাক্যটা দেওয়া হয়েছে। দিন অফিসে আগুন দেয় দাড়ি। 5টা করে থাকবে তোমার পিইসি পরীক্ষায়, সাধারণত 5টা করে থাকে, 5টাতে 5 মার্ক। তো এখানে দেখো 5টাই আছে, এই যে 1, তারপরে এখানে 2 দাড়ি, 3, তারপরে এটা হচ্ছে 4, এই যে ইনভার্টেড কমা এটা 4, আর এই হচ্ছে 5। এই 5টায় 5 মার্ক। এরপরে দেখো নিচের যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করো। 9 নম্বরে নিচের যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করো। এগুলো আমরা সবাই আগের দিন পড়েছি, তারপর দেখি একটু। যশ আসে যার, কি হবে? যশস্বী। মেধা আছে এমন যেজন মেধাবী, কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। বিচার বিবেচনা ছাড়া নির্বিচারে। সংবাদ সংগ্রহ ও পরিবেশন যার পেশা, সাংবাদিক। অন্যের অধীন, পরাধীন। বরণ করার যোগ্য, বরেণ্য। হ্যাঁ, তারপরে দেখো নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। মান, অপমান। দিন, রাত। স্বাধীন, পরাধীন। ঘুমন্ত, জাগ্রত। সহজ, কঠিন। সাহসী, ভীতু। ভয় দীর্ঘিতরস ভীতু। কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। তাহলে এখানে কিন্তু আমরা এই যে বিপরীত শব্দগুলো, এগুলো কিন্তু তোমাদের পড়ানো আগেই হয়ে গেছে আমাদের কম্পাইল থেকে, তারপরও রিভিশন হয়ে যাচ্ছে। এরপরে দেখো নিচের 5টি শব্দের সমার্থক শব্দ লিখো। সমার্থক শব্দ: পৃথিবী, ধরণী, ধরণী। শিক্ষক, গুরু। বাহিনী, সৈন্যদল। হত্যা, খুন। রাত, নিশি। মুক্ত, স্বাধীন। পুরোপুরি, সম্পূর্ণ। তাহলে আজকে আমরা অনেকগুলো পড়ে ফেললাম। এখানে পাঞ্জেরি গাইডের মূলত স্মরণীয় যাওয়া চিরদিন, এই গল্পে পাঞ্জেরি গাইডে যা আছে আমরা সব শেষ করে ফেলেছি। এরপরে এখন আমরা দেখব, তোমরা মূল বইতে চলে যাও। মূল বইয়ের দেখো, আমার বাংলা বইয়ের তোমার 50 নম্বর পেজ, স্বদেশ কবিতা। দেখতে পেয়ে 50 স্বদেশ কবিতাটি বের করো, বের করে আমাকে লাইক দাও। হ্যাঁ, তোমরা লাইক দিয়েছো, ঠিক আছে। তাহলে আমরা এখন স্বদেশ কবিতাটি তোমাদের মুখস্থ আছে, আজকে আমি আবারও পড়িয়ে দেব। এবং এই স্বদেশ কবিতা আজকে বাংলা পরীক্ষা হবে, বাংলা পরীক্ষায় আমি লিখে দিতে হবে স্বদেশ কবিতার শেষ 8 লাইন অথবা প্রথম 8 লাইন মুখস্থ লিখো। আজকে 2টার সময় পরীক্ষা হবে, বাংলা এবং ইংরেজি দুটোই পরীক্ষা হবে। ইংরেজি হবে আর্টিকেল পরীক্ষা, আর বাংলা এই যে পাঞ্জেরি গাইডে যেটা পড়িয়ে দিলাম শহীদ বুদ্ধিজীবীদের বিষয়ে, এবং যে শব্দার্থগুলো পড়ালাম, আর এই স্বদেশ কবিতায় যেটুকু পড়াবো এটুকু পরীক্ষার মধ্যে থাকবে। অর্থাৎ আজকের পরীক্ষার সিলেবাস বড়, কিন্তু আমি বলছি না টোটালটাই পড়তে হবে,
এর ভিতরে যে কোনো রকম আসতে পারে। তাহলে স্বদেশ কবিতাটি দেখো, তোমরা পড়ে ফেলো তো, স্বদেশ কবিতাটি পড়ে ফেলো। স্বদেশ স্বদেশ আহসান হাবিব, হ্যাঁ পড়ো। এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, কোন ছবিটি চেনা? দেখো কোন ছবিটি চেনা? এই যে নদী মানে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, নৌকা সারি সারি নৌকা, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। একটা শিশু বসে বসে যে দৃশ্যটা দেখছে, এই যে শিশুটি এই যে দেখছে, এইটাই হচ্ছে চেনা, এই ছবিটাই চেনা। তোমাদের আসতে পারে কোন ছবিটি চেনা, তখন আমাদের কি লিখতে হবে সেটা আমরা পরে দেখব। তো এখন কবিতাটি একবার রিভিশন করো। এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। জারুল গাছে কি পাখি? দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। তাহলে এই ছবিটি কিন্তু কড়িতে কেনা নয়। এই ছবিটি আসলে কি, তাহলে আমরা দেখব। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। বেশ মানে আমি কি বলেছিলাম ক্লাসে, কিন্তু আমি পড়িয়েছিলাম, এটা আমার মনে আছে। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। নানান বেশ মানে নানান চেহারা, বেশ মানে চেহারা, অবস্থা। বেশ মানে অবস্থা, সিচুয়েশন, কন্ডিশন, আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এরকম যদি দেখতে পারতাম, এই শহরের মধ্যে এগুলো দেখতে পাই না, মনে বড় আফসোস। যখন গ্রামে যাই এগুলো দেখতে খুব ভালো লাগে, আর ফিরতে মন চায় না শহরে। কিন্তু কি করব, জীবন জীবিকার টানে চলে আসছি শহরে। তাহলে এর পরেরটা দেখো। এই ছেলেটির মুখ সারা সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। তার মানে এই ছেলেটি যে দৃশ্য দেখছে, আসলে সারা দেশের সব ছেলেরা এটাই দেখে। তাই বলা হচ্ছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, যখন এই ছেলেটাকে প্রশ্ন করা হয় যে তুমি কে, তখন সে কি বলে শোনো। সে বলে ভালোবাসার শিল্পী আমি। বলবে হেসে, তখন তখন সে হেসে হেসে বলবে। তার উত্তরদানের ভঙ্গিটা কেমন? হেসে হেসে। হেসে সে কি বলে? ভালোবাসার শিল্পী আমি। আহ, তোমরা দেখি আমাকে খুব গানটা খুব পছন্দ করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন তারপরে দেখো কে বলছে যে কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, তখন সে বলে ভালোবাসার শিল্পী আমি। বলবে হেসে তখন। হ্যাঁ, তারপরে দেখো, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ। দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, মানে আসলে আমাদের দেশটা ছবির মতো। তুমি শহর ছেড়ে যখন গ্রামে যাও, চারিদিকে দেখবে গাছ আর গাছ, ধূসর প্রান্তর আর সবুজ মাঠ, আর উপরে দেখবা কি সুন্দর নীল আকাশ, চারিদিকে খোলা প্রান্তর, দেখলে মনটা জোড়ায় যায়। এজন্য আসলে ছবির মতো আমাদের দেশ। সেভাবে কবি তার কল্পনায় লিখেছেন, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ। আসলে ছবির মতো দেশ, যেন কোনো একজন বিখ্যাত প্রসিদ্ধ চিত্রকর রং তুলি দিয়ে তার মনের মাধুরী মিশিয়ে আমাদের দেশটাকে এঁকেছেন, এরকম মনে হয়। তাহলে এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ। দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি। কি মিলে এক ছবি? বাড়ি বাগান আর পাক পাখালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। কোথায়? মনের ভিতরে। তুলি নেই, রং নেই, তবু আঁকতে পারি সবই। কি সুন্দর! নেই তুলি নেই রং, তবু আঁকতে পারি সবই। আচ্ছা, তোমাদের কার কার এই কবিতাটি মুখস্থ আছে? আমি জানি সবারই মুখস্থ আছে। তারপরে একবার রিভিশন দিয়ে আমাকে খুব দ্রুত জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও ইয়েস তোমরা সবে মুখস্থ হয়ে গেছে, এটা জানিয়ে দাও।
আমি কিন্তু আজকে এই কবিতাটা লিখতে দিব। তাহলে সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে ইয়েস স্যার মুখস্থ হয়ে গেছে। শিগগিরই, আই এম ওয়েটিং ফর ইউ। খান সালমান আলাপ লিখেছে যে তার শেষ। সুবাত লিখেছে তারও শেষ। আমাদের পূর্ণাশা লিখেছে শেষ হয়ে গেছে। তাসপিয়া লিখেছে পড়া শেষ, ভেরি গুড। রোদেলা লিখেছে শেষ হয়েছে, ভেরি গুড। তারপরে নুসাফারও শেষ হয়েছে। হ্যাঁ, আর কার শেষ হয়েছে? এখনো কোনো কমেন্ট আসে নাই। এখন এখানে আমাদের এগুলা দেখতে হবে, ব্রাম চিহ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের পূর্ণাশা লিখেছে আমার মুখস্থ স্যার, ভেরি গুড। তাহলে এবার তোমাদের এগুলা দেখতে হবে, আমাদের বিরাম চিহ্নগুলো। ঠিক আছে, বিরাম চিহ্নগুলো তোমরা দেখে নাও। এরপরে চলে আসো আমরা, আহনাফ লিখেছে ইয়েস। এরপরের পৃষ্ঠায় চলে আসো। হ্যাঁ, কবিতাটির মূল ভাব। আই হ্যাভ কমপ্লিটেড রিডিং, ভেরি গুড। তাওসিফ লিখেছে আই হ্যাভ কমপ্লিটেড রিডিং, ভেরি গুড। এরপরে আমরা কবিতাটির মূল ভাব একটু পড়ে নিই। মূল ভাব মুখস্থ করে ফেলতে হবে এখনই, আমি জানি মুখস্থ রয়েছে, তারপরেও এটা আবারও পড়ে নিই আমরা একটু। দেখো লিখেছে, কবিতাটির মূল ভাব জেনে নিই। কবিতাটির মূল ভাব, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক এক কথায় প্রকাশ করেছিলাম কি হবে এটা? নদী মাতাজার, নদীমাতৃক। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানে নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বদেশ কবিতায় কিসের ছবি তুলে ধরা হয়েছে? স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। স্বদেশ কবিতায় বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। এ যেন একটা ক্যামেরা। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা। গাছে গাছে পাখির কলকলালি, কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। যদি আসে যে স্বদেশ কবিতার মূল ভাবটি লিখো, তাহলে আমাদেরকে লিখতে হবে, এবং কবিতা থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা দেখব। এখান থেকে তোমরা এই মূল ভাবটি আরেকবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। আমার সাথে পড়ো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানে নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। ভেরি গুড। এখানে আমাদের মায়েশা লিখেছে আমার তো এগুলো মুখস্থ। আমি জানি এগুলো তোমাদের সবারই মুখস্থ, তারপরে রিভিশন দিতে হবে, নইলে ভুলে যাব আমরা। তাহলে আমরা আরেকটু দেখি। আর তাছাড়া আজকে তো পরীক্ষা হবে এর উপরে, এজন্য রিভিশন দিচ্ছি। এখানে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। কড়ি, টুকটুক, শিল্পী, পাখপাখালি। তোমরা এর যে শব্দার্থগুলো আছে আমাদের কম্পাইল বইতে, সেটা দেখে এখন মুখস্থ করে নেবে আমার ক্লাস শেষে। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্রশ্ন আছে কি কি দেখো। প্রশ্ন দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? খ নাম্বার, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? গ নাম্বার, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? ঘ নাম্বার, সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? আমরা এখন এই চারটি প্রশ্ন পড়ব পাঞ্জেরি গাইড থেকে। তোমরা পাঞ্জেরি গাইডের এই প্রশ্নের উত্তরগুলো বের করো। এটা তোমরা পাবে পাঞ্জেরি গাইডের কত নাম্বার পৃষ্ঠায় জানো?
এটা তোমরা পাবে পাঞ্জেরি গাইডের এই যে 74 নাম্বার পেজে পাবে। 74 নাম্বার পেজে দেখো এখানে লেখা আছে। হ্যাঁ, 74 নাম্বার পেজ বের করেছো সবাই? ইয়েস লিখো 74 নাম্বার পেজে, আমি যেখানে কলম দিয়েছি। হ্যাঁ, সবাই পাঞ্জেরি গাইডের 74 নম্বর পেজ বের করে আমাকে লাইক দাও। হ্যাঁ, যারা বের করেছো তারা 74 নম্বর পৃষ্ঠা পড়া শুরু করো। দেখো কি লিখেছে, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার নদী, নদীর জোয়ার, সারি সারি নৌকার ছবি আমাদের চেনা। তিনটে জিনিস, গ্রাম বাংলার নদী, নদীর জোয়ার, সারি সারি নৌকার ছবি, এগুলো আমাদের এই নৌকার ছবি, এটা চেনা। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? নদীর পাশে জারুল গাছ, গাছে 2টি হলুদ পাখি। আমাদের দেশের এরকম একটি ছবি টাকা দিয়ে কেনা যায় না। তাহলে কি কেনা যায় না? নদীর পাশে জারুল গাছ, গাছে 2টি হলুদ পাখি। আমাদের দেশের এরকম একটি ছবি টাকা দিয়ে কেনা যায় না। আচ্ছা, গ নাম্বার দেখো, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? মাঠের মানুষ মাঠে চলে যায় আর হাটের মানুষ হাটে যায়, এই দেখে ছেলেটির দিন কেটে যায়। মাঠের মানুষ মাঠে চলে যায় আর হাটের মানুষ হাটে চলে যায়, এই দৃশ্য দেখে ছেলেটির দিন কেটে যায়। এবার ঘ নাম্বার দেখো, সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু রাজুকের ভর্তি পরীক্ষায় আসে, পিইসি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এখানে যে কটা কোশ্চেন হয়েছে সব কটাই ইম্পর্টেন্ট। দেখো, সব মিলিয়ে এক ছবি বলতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? সব মিলিয়ে এক ছবি বলতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। স্বদেশ কবিতায় একটি ছেলে বাংলাদেশের নদ নদী, গাছপালা, পশু পাখি, পাহাড়, সবুজ মাঠ ঘাট ও নানান পেশার মানুষের ছবি এঁকেছে মনে। এ ছবি আসলে বাংলাদেশের ছবি। তাহলে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজকে আমি দিয়ে দিতে পারি, একেবারে তোমাদের প্রশ্ন আউট করে দিলাম। স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লিখো অথবা শেষ 8 লাইন লিখো, আর স্বদেশ কবিতার মূল ভাব লিখো, এটা আসতে পারে। আর সাথে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে, এটাও আসতে পারে। আজকে আমি যা পড়াচ্ছি এই সবটুকুর মধ্যে যে কোনো কিছুই আজকের পরীক্ষায় এসে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে, এটা তোমাদের মুখস্থ হলে আমাকে ইয়েস দাও। তোমরা এখন এটা 1 মিনিটের মধ্যে পড়ে ফেলো, পড়ে ফেলে যদি মুখস্থ করে ফেলে আমাকে ইয়েস জানাও। আই এম ওয়েটিং ফর ইউ। আমাকে ইয়েস লিখে জানাও। হ্যাঁ, এখানে রোদেলা লিখেছে ইয়েস, তারপরে আইমান ইয়েস লিখেছে, পূর্ণাশা লিখেছে ইয়েস, সব মুখস্থ স্যার, ভেরি গুড। আনাপ লিখেছে হোয়াই আর ইউ টেকিং এক্সাম অন 2 সাবজেক্টস টুগেদার? তোমার সমস্যা কোথায়? বাসায় বসে কি করো? স্কুলে আসতে আর যাইতে যে টাইম লাগে, আর 8 ঘন্টা স্কুলে থাকতে হলে কতটা পড়া হতো? বাসায় কি করো? গেম খেলবা? পরীক্ষার 2টা না 3 সাবজেক্ট দিতে হবে একদিনে।
10 মিনিট, 20 মিনিট, 15 মিনিটের পরীক্ষা। ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা চলে যাব আর একটা অন্য জিনিসে, সেটা হলো দেখো এখানে লেখা আছে, বাংলা টেক্সট বুকে চলে যাও। বাংলা টেক্সট বুকের 53 নম্বর পেজ, টেক্সট বুকের 53 নম্বর পেজে, হ্যাঁ 53 নম্বর পেজে চলে গেছে সবাই? 53 নম্বর পেজে দেখো, নিচের কথাগুলি বুঝে নেই, নিচের কথাগুলো বুঝে নেই, নিজের কথাগুলো বুঝে নেই। এখানে তোমাদের দেখো, এখানে বুঝে নেই, আনাপ লেজি, ও ও লেজিনেস দেখালে ও ওর মতো থাক, ও যদি পরীক্ষা না দিতে চায় ওর মতো থাক, তারপরে রাজুক কলেজে যখন সমস্যা হবে বুঝতে পারবা। এজন্য এখন চেষ্টা চালাতে হবে। আমি একটা কথা বলি কি, আমি বলি কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, যুদ্ধের ময়দানে, ঠিক আছে? সেজন্য একটু একদিনে 2টা 3টা পরীক্ষাও দিতে হবে। এবার দেখো বাংলা বইয়ের আমরা চলে এসেছি এখন 53 নাম্বার পেজে। 53 বাংলা পেজ দেখতে পাচ্ছ না সবাই? হ্যাঁ, এখানে দেখো কি লেখা আছে বাংলা। হ্যাঁ, আমরা এই কথাগুলো পড়ব যে এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, যে নিচের কথাগুলো বুঝে নি। এই যে তোমার যদি পরীক্ষায় আসে যে এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা বলতে কি বুঝো? এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা বলতে তুমি কি বুঝো, বুঝিয়ে লিখো। তাহলে এইটুকু লিখে দিতে হবে। চির বাংলাদেশ চির সবুজের দেশ, সোনালী আঁশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর, সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছায়া, অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এ প্রকৃতিরই ছবি আঁকেন, কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেন, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই কথাটিই বোঝানো হয়েছে। তাহলে যদি তোমার আসে যে এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা বলতে কি বোঝানো হয়েছে, বুঝিয়ে লেখো, তখন আমাদের এইটুকু হুবহু লিখে দিতে হবে এবং শেষে লিখে দিতে হবে বলতে এটা বোঝানো হয়েছে। তাহলে আমি আরেকবার পড়ি, আমার সাথে পড়ো। বাংলাদেশ চিরসবুজের দেশ, সোনালী আঁশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা রকম ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর, সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এ প্রকৃতিরই ছবি আঁকেন, কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেন, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি আমরা এটা দেখলাম। এরপরে আমি আরো দুটি পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু পরে পড়ে আমার এটা মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। এরপরে দেখো 2 নম্বরে আছে যে মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ বলতে কি বোঝানো হয়েছে, বুঝিয়ে লেখো। দেখো, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে, অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সব কিছু মাঠের উপাদান, মাঠের পরে মাঠ চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না। এটাই বোঝানো হয়েছে। আহ, কি সুন্দর করে বাংলাদেশের প্রকৃতির গ্রাম বাংলার ছবি এখানে লেখা হয়েছে। আমার বারবার মন চাচ্ছে চলে যেতে সেখানে, হারিয়ে যায় ওই গ্রাম বাংলায়, কিন্তু হায় উপায় তো নাই, এখন তো ঢাকা শহরে বন্দি। দেখো আবার একটু পড়িয়ে দিই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে, অবারিত খোলা সবুজ মাঠ, অবারিত মানে উন্মুক্ত, উন্মুক্ত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সব কিছু মাঠের উপাদান, মাঠের পরে মাঠ চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না।
আমরা এখন পড়ছি, তোমরা যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এখন পড়ছি পাঞ্জেরি গায়ে, এই আমরা বাংলা বইয়ের বাংলা টেক্সট বুকের 53 নম্বর পেজ। তাহলে এটা তোমরা পড়ে মুখস্থ করে ফেলো। এরপরে 3 নম্বরে আসো, গ নাম্বার। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এক্সাম টপিক জানতে চেয়েছে আমাদের রোদেলা। এক্সাম টপিকের কথা বলছি, বাংলা আজকে পরীক্ষা হবে স্মরণীয় যারা চিরদিন, ওই গল্প থেকে যে আমি শহীদ বুদ্ধিজীবীর সম্পর্কে কি জানো এটা পড়িয়েছি, ওটা থাকবে। আর স্বদেশ কবিতার মুখস্থ করতে হবে, এখান থেকে যে কোনো আমি 8 লাইন লিখতে দিব। আর স্বদেশ কবিতার মূল ভাব, এবং এখন যেটা এই যে কোশ্চেন পড়াইছি স্বদেশ কবিতা থেকে এটা, এবং এখন যেটা পড়াচ্ছি এই 3টা থেকে যে কোনো একটা থাকবে। আচ্ছা, আমি এটা লিখে দিব, আবার কমেন্ট বক্সে আমি আবার লিখে দিব, তোমরা মানে সেখান থেকে দেখতে পাবে। তারপরে দেখো, এখন আমরা এটা পড়বো শেষেরটা। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বলতে কি বোঝানো হয়েছে? দেখো, নদী নালা পাহাড় সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। নদী নালা পাহাড় সমুদ্র, এখানে মাঠ আসে নাই, এখানে মাঠ লিখে দিবা। নদী নালা পাহাড় মাঠ সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। তাহলে এখানে আমি একটু, এখানে নদী নালা মাঠ আমি লিখে দিই মাঠ। তাহলে নদী নালা মাঠ পাহাড় সমুদ্র সব মিলিয়ে এদেশ ছবির মতো। এদেশের মাটি, এদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা। প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়, যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়। এদেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরেন, সব মিলিয়ে সুন্দর দেশ। তাহলে আমরা এইটুকু তোমরা এখন কয়েকবার পড়ে ফেলো, দেখবা মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা এই মুহূর্তে এই ক্লাসটি আর কন্টিনিউ করব না, আজকে আমি এখানেই ক্লাসটা রাখতে চাচ্ছি। তোমরা এখন 2টার সময় পরীক্ষা হবে, 2টার সময় পরীক্ষা যেহেতু হবে, তোমরা 2টার ভিতর এটুকু পড়ে শেষ করো। আচ্ছা, ওই সাথে আমি আরেকটু পড়িয়ে দিই তোমাদের। এখানে দেখো, এখানে তোমরা এগুলো পেরে যাবে অবশ্যই। আচ্ছা, আহসান হাবিব কবি পরিচিতিটা একটু পড়িয়ে দিই, যদি ওটা পড়া আছে একটু পড়িয়ে দিই। দেখো যে কবি আহসান হাবিব 2রা ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। শিশু কিশোরদের তিনি প্রচুর ছড়া কবিতা লিখেছেন। তার কবিতায় ছন্দ ও শব্দ সহজেই মনে পড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। 10ই জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই ক্লাসটা রাখছি, এবং 11:30টার সময়, জাস্ট 11:30টার সময় কিন্তু ইংলিশ ক্লাস শুরু হবে আর্টিকেলের উপরে। তোমরা আর্টিকেলের জন্য তোমাদের যে অ্যাডভান্স গাইডটা দেওয়া হয়েছে ওটা নিয়ে রেডি থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে রাখলাম। সবাই ভালো থাকো। আর এটা এখনই পড়ে নাও, আর কয়েকবার রিভিশন দিয়ে পড়ে লিখে ফেলো। এই বাংলা এখন যেটুকু পড়ালাম, বাংলা এখন যেটুকু পড়িয়েছি, এটা তোমরা এখনই পড়ে লিখে ফেলো। সবাইকে বুঝতে পেরেছো আজকে পরীক্ষার টপিক? এটা আমাকে জানিয়ে আমি এখন শেষ করে দিব ক্লাস। বাই বাই, ভেরি গুড, সবাইকে বাই বাই জানাচ্ছি। আল্লাহ হাফেজ।